সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি বা চেকস অ্যান্ড ব্যালেন্স সম্পর্কে। আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কঠোর প্রয়োগ ঘটলে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে অশুভ প্রতিযোগিতা সৃষ্টি হবে। এর ফলে দেখা দেবে প্রতিটি বিভাগের মধ্যে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ও স্বৈরাচারী হয়ে ওঠার এক প্রবল প্রবণতা। এই সব দিক বিবেচনা করেই মার্কিন সংবিধান প্রণেতারা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সঙ্গে নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতিটিও গ্রহণ করেন। এই নীতির মাধ্যমে এক বিভাগের ওপর অন্য বিভাগের নিয়ন্ত্রণ, বিভিন্ন বিভাগের ক্ষমতার মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ও ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। নিম্নে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরা হলো। শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ। মার্কিন শাসনতন্ত্রে যাবতীয় শাসনতান্ত্রিক ক্ষমতা অর্পণ করা হয়েছে রাষ্ট্রপতির হাতে, কিন্তু রাষ্ট্রপতি কংগ্রেস ও সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থেকে মুক্ত নন। উদাহরণ দিয়ে বলি, কংগ্রেসের অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি সরকারি তহবিল থেকে একটা পয়সাও ব্যয় করতে পারেন না। আন্তর্জাতিক সন্ধি বা চুক্তি করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, কিন্তু সিনেটের অনুমোদন ছাড়া কোনো আন্তর্জাতিক সন্ধি বা চুক্তি কার্যকর হয় না। আবার সুপ্রিম কোর্টও রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে পারে। রাষ্ট্রপতি কর্তৃক সম্পাদিত আদেশ ও নির্দেশের বৈধতা বিচারের ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে। তাহলে শাসন বিভাগ যা ইচ্ছা তাই শাসন করতে পারেন না। এই ক্ষেত্রে শাসন বিভাগকে চেকস করছে কারা? আইন বিভাগ ও বিচার বিভাগ। এবার আমরা দেখে নেব কংগ্রেসের ওপর অর্থাৎ আইন বিভাগের ওপর অন্যান্য বিভাগের নিয়ন্ত্রণ। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কার্যাবলীর ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি প্রয়োগ করা হয়েছে। আইন প্রণয়নের যাবতীয় ক্ষমতা ভারতীয় পার্লামেন্টের মতো আমেরিকার কংগ্রেসের হাতে রয়েছে, কিন্তু এখানেও রাষ্ট্রপতি আইন প্রণয়নের অনুরোধ সম্বলিত বাণী কংগ্রেসে পাঠাতে পারেন। রাষ্ট্রপতির এই বাণী কংগ্রেস এড়িয়ে যেতে পারেন না, কংগ্রেসকে এই নিয়ে আলোচনা করতে হয়। আবার রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কংগ্রেস কর্তৃক পাশ করা বিল আইনে পরিণত হয় না। এছাড়াও কংগ্রেস যে আইন প্রণয়ন করেছে সেই আইনের বৈধতা বিচার করার ক্ষমতাও আদালতের রয়েছে। সংবিধান বিরোধী যে কোনো আইন কিন্তু আদালত বাতিল করে দিতে পারে। তাহলে আইন বিভাগকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে, চেকস করছে কে? কংগ্রেস। তাহলে এখানে কিন্তু আমরা দেখছি আইন বিভাগ আদালতের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও কিন্তু অন্য দুটি বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত নয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সিনেটের অনুমোদন সাপেক্ষে মার্কিন রাষ্ট্রপতি নিযুক্ত করেন। এছাড়াও কংগ্রেস সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণ করে দেন। তাই বলা যায় বিচার বিভাগের ক্ষেত্রেও কংগ্রেস ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ থাকে। এইভাবে মার্কিন শাসনতন্ত্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করছি। তাহলে যদি আমরা এক কথায় বলি নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি কি? দেখো, কোনো একটা বিভাগ যদি স্বতন্ত্র থাকে, পুরোপুরিভাবে স্বাধীন থাকে, তাহলে সেই বিভাগ অনেক সময় যা ইচ্ছা তাই করতে পারে। যেমন আইন বিভাগ জনবিরোধী যে কোনো আইন বানিয়ে দিতে পারে। এক্ষেত্রে দেখা দরকার কি আইনটি কি আদৌ সংবিধান বিরোধী হচ্ছে, তাহলে আদালত তা দেখে আইনটি বাতিল করে দিতে পারবে। তাহলে প্রত্যেকটি বিভাগ যখন একে অপরকে চেকস করে চলবে, নিয়ন্ত্রণ করবে, তখন কোনো একটি বিভাগ স্বৈরাচারী হয়ে যাবে না। প্রত্যেকেই একটা ক্ষমতার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। প্রত্যেকটি বিভাগের মধ্যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য আমরা দেখতে পাবো। এটা কিন্তু সুষ্ঠুভাবে শাসন পরিচালনার জন্য ভীষণভাবে জরুরি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।